নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। মাঝে মাঝে এমন হঠকারিতা করে ফেলি, নিজের উপরে নিজের রাগ হয়। গতদিন ঘরের জিনিসপত্র কয়েকটা এদিক ওদিক করেছিলাম, ভাবলাম সুবিধে হবে, তারপরে দেখলাম না, সুবিধের থেকে অসুবিধেই বেশি। তো আবার এগুলোকে জায়গা মতো করবো। সকালবেলা আয়ুষ্মানের বাবাকে ডেকে দিলাম, বকাও শুনলাম যে কেন এই কাজগুলো আমি করি। আসলে দেখলাম যে একটু হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে, কাচের জিনিসপত্র তো যদি বাচ্চার হাতে পায়ে লেগে আবার কেটে কুটে যায়, তো একটু বকাশোনা তার থেকে অনেক ভালো। তো এগুলো ওকে ডেকে দিয়ে করলাম, কাজকর্মগুলো করে এই তো এখন বেসিনটা ক্লিন করে নিচ্ছি। আজকে অনেক সকালে উঠেছি, কয়েকদিন যাবৎ একদমই সকালে উঠতে পারি না, শরীরটা একদমই ভালো নেই। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে কেমন আছি, তো আমার শরীর কিন্তু সত্যি ভালো নেই। যখন একটু ভালো থাকি আমি নিজেই ভাবি যে এবার হয়তো ঠিকঠাক হয়ে গেছি, ব্যাস কাজ করা শুরু করে দিই, তারপরে আবার ক্লান্ত হয়ে যায়, আমার ওই বিছানায় পড়ার মতো অবস্থা। এরকম করেই চলছে। আর আজকে সকাল সকাল ওঠার কারণ হচ্ছে ওই যে বললাম ঘরের জিনিসগুলো একটু এদিক ওদিক করতে হবে, তার সাথে আয়ুষ্মানের স্কুলের পিটিএম। আর পিটিএমে তো আমাকে যেতেই হবে। তোমাদের দাদা বলছিল যে আমি যাচ্ছি, কিন্তু আমি ভরসা পেলাম না। আসলে আমি পড়াই তো আয়ুষ্মানকে, কিছু সমস্যা অসুবিধে হলে সেগুলো আবার আমাকেই সলভ করতে হবে, যার জন্য পিটিএমে যদি আমি উপস্থিত থাকি তো সব কিছু বুঝতে পারবো ভালো করে। আসলে সিলেবাসটা তোমাদের দাদার খুব একটা জানা নেই, কারণ ও আয়ুষ্মানকে একদমই পড়ায় না বা ওর সময়ও হয় না, যার জন্য পিটিএমগুলো আমি অ্যাটেন্ড করার চেষ্টা করি। কারণ সিলেবাস সম্পর্কে দেখবে অনেক কিছু বলে দেয়, তো সেই জিনিসগুলো ও হয়তো শুনে আসবে কিন্তু বুঝতে পারবে না। তো সেখানে আমি গেলে আমার আর এই সমস্যাটা হবে না পড়ানোর সময়, যার জন্য ভাবলাম যে যতই শরীর খারাপ লাগুক না, আমাকেই যেতে হবে। তো এই তো সকালে ঘুম থেকে উঠে অনেকটা কাজকর্ম করেছি, এখন ঘরদোরগুলো গুছিয়ে নিচ্ছি। আসলে রোদ্দুটাও তেমন উঠেছে, তো ভেবেছি যে যতটা কাজকর্ম করে যেতে পারবো ততটা আমারই ভালো। আর সকালবেলা এখন পর্যন্ত আমি কিছুই খাইনি, কারণ ওই যে বললাম শরীরটা খুব খারাপ আমার। ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার দেখানো মানেই তো অনেকগুলো করে ব্লাড টেস্ট হ্যানা ত্যানা, জানোই তো। তো ওই ব্লাড টেস্ট করতে আসবে ব্লাড নেওয়ার জন্য, যার জন্য আমি অপেক্ষা করছিলাম। অপেক্ষা করার জন্য এই যে ঘরের কাজগুলো করে তারপরে এইদিকে রান্নাঘরের কিছু কাজ এগিয়ে রাখলাম, এদিকে চাল ডাল সব ধুয়ে রেখে দিয়েছি, যে এসেই রান্না বসিয়ে দেব। তো অনেকেই আবার ভাববে যে আমার কি হয়েছে। আমার যেটা হয়েছে ওই আগের মতনই ব্লাডের সমস্যা, ভীষণ প্রেশার লো হয়ে গেছে আর হিমোগ্লোবিন কমে গেছে। তো কয়েকদিন থেকে না মাথাটা ভীষণ ঘোরাচ্ছিল আর শ্বাসকষ্ট হচ্ছিল। আমি একদমই গুরুত্ব দিইনি, কারণ কেন শ্বাসকষ্ট হচ্ছে হয়তো গরমের জন্য ভেবেছিলাম। আমার আবার একটা অভ্যেস আছে যে নিজে নিজে একটু ডাক্তারি করে ফেলি নিজের উপরে, তো তেমনই আসলে করছিলাম। তো এই 4-5 দিন আগে না সকালবেলা কি হয়েছিল বলো তো, আমি নিচের থেকে উপরে আসছিলাম যখন, তো কিছুটা সিঁড়ি ওঠার পরে আমার ভীষণ মানে শ্বাসকষ্ট হচ্ছিল, অস্থির অস্থির লাগছিল। তো আয়ুষ্মান তখন স্কুলে যাবে, তো ওকে নিচে ছেড়ে দিয়ে এসেই আমি উপরে উঠে একদম মানে বিছানায় শুয়ে পড়েছি। যে এত আমার কষ্ট হচ্ছে, কখনো এরকম হয়নি, সিঁড়ি চড়তে কেন কষ্ট হচ্ছে বুঝতেই পারছিলাম না। তো ভাবলাম যে গরমের জন্যও হতে পারে। তো ওই তো প্রথম সিমটম শ্বাসকষ্টের। তারপরে সেদিন রাত্রেবেলাও দেখি ঘুমাচ্ছি আর মনে হচ্ছে যে ভীষণ বুকে একটু কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। তো দুদিন এভাবেই চললো, ভাবলাম যে ঠিক হয়ে যাবে। আমার আবার একটা অভ্যেস আছে, কিছু অসুখ হলে একে ওকে তাকে বলি, তারপরে তারা আবার যেটা যেটা সাজেশন দেয় আমি ভাবি যে তাদের যেহেতু সেরে গেছে আমারও আবার সেরে যাবে। তো ওরকম অনেকের সাথেই বাড়িতে কথা বললাম, তো অনেকেই বলে যে হ্যাঁ আমারও মাথা ঘোরে, আমাদেরও শ্বাসকষ্ট হয়, তো ঠিক হয়ে গেছিলো। তো আমি ভাবলাম যে তাদের যেহেতু ঠিক হয়ে গেছে আমারও ঠিক হয়ে যাবে। তো তেমন করে না জানো তো 4-5 দিন কাটলো, তারপরে দেখলাম না আমার মানে একের পর এক চলছেই, প্রচুর শ্বাসকষ্ট, ভীষণ অস্থির অস্থির লাগা, মানে ঘরে আছি একটু গরম লাগতেই আমার মনে হচ্ছে মাথাটা একদম ঘুরে যাচ্ছে। আর এখানে দেখো আমার ফেসের অবস্থা, মানে এতটা আমি ভয় পাই এই যে ব্লাড দেওয়া, তারপরে এই জিনিসগুলো না আমি বেশি ভয় পাই, আর এগুলো আমারই খুব বেশি হয় আসলে, কিন্তু কিছু করার নেই। তো এই তো এই দিদিটা সবসময় এসে আমার ব্লাড নিয়ে যায়, আর ওই গিয়ে সকাল সকাল দিয়ে আসা ব্লাড আমার আসলে সময় হয় না, যার জন্য উনি বাড়ি থেকেই নিয়ে যায়। তো এখানে এই তো উনি চলে গেল, এখন সকালের খাবারের ব্যবস্থা করছি।
হাতে সময় একটা খুব বেশি ছিল না, তো এখানে রুটি, ডিমের ভুজিয়া আর তার সাথে আম কেটে দিয়েছিলাম। এটাই ছিল সকালের ব্রেকফাস্ট। তারপরে খেয়ে আয়ুষ্মানের স্কুলে চলে গিয়েছিলাম। আর আমি একদিকে করছিলাম আর তোমাদের দাদা আরেক দিকে করছিল। দুজনে দুদিকে করলে তাড়াতাড়ি আর কি হয়ে যায়, আর ও যথেষ্ট হেল্প করে। আর মেয়েদের দেখো যতই যাই হয়ে যাক সংসারের কাজ করতেই হবে। আমার জানো তো ব্লাডটা নেওয়ার পর থেকে হাতের ওই জায়গাটা খুব ব্যথা করছিল, তো তারপরেও করার কিছু নেই, কাজগুলো যদি আমি না করি তাহলে কে করবে। তো কিছু কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকে, তখন শরীরের দিকে দেখলে চলে না, বা কেউ থাকেও না যে তাকে দিয়ে করাবো, বলে না, তো সেই রকম একটা পরিস্থিতি হয়েছে আমার। আর যেটা বলছিলাম 2-3 দিন যাবৎ ভীষণ শরীরটা খারাপ ছিল, কিছুতেই ঠিক হচ্ছিল না। তারপরে তোমাদের দাদা বললো না ডাক্তারের কাছে যেতেই হবে। তো ডাক্তারবাবু অনেক কিছু টেস্ট ফেস্ট দিল, তো প্রেশার তো এমনিতে লো ছিল আমার। আর তোমাদের সাথে যখন আমি ভয়েস ওভার করছিলাম অলরেডি রিপোর্টগুলোও পেয়ে গিয়েছিলাম হাতে। তো আমার যেটা হিমোগ্লোবিন সেটা খুবই কম, 7 পয়েন্ট সামথিং চলছে। তো এত হিমোগ্লোবিন কম থাকলে শরীর খারাপ লাগাটা একদম স্বাভাবিক। তো সেখান থেকে ডাক্তারবাবু বললেন যে যখন শরীরে রক্তের পরিমাণটা কম থাকে, হিমোগ্লোবিন কম থাকে, তখনই অক্সিজেনের পরিমাণও কমে যায় শরীরে। সেক্ষেত্রে ভীষণ আর কি শ্বাসকষ্ট হওয়াটা স্বাভাবিক। বেশি হাঁটাচলা করা, অত্যাধিক কাজকর্ম করা, সিঁড়ি চড়া, এই ক্ষেত্রে খুব অসুবিধে হয় আর কি। ওই শ্বাসকষ্ট ব্যাপারগুলো চলতেই থাকে যতক্ষণ না আমার শরীরে আর কি রক্তের ব্যালেন্সটা ঠিক হবে, ততক্ষণ কিন্তু এই সমস্যাগুলো চলতে থাকবে। আর বিশেষ করে যখন আমি রোদের মধ্যে বেরোই বা গরমে, ঘরেও যদি আমি গরমে থাকি, বিশ্বাস করবে না আমার তখনও মাথা ঘোরে। তো আমি এটা বুঝতে পারতাম না যে ঘরে আছি তাও আমার মাথা ঘুরছে। তো এখন ব্যাপারটা আমি আসলে ক্লিয়ার হলাম যে রান্নাঘরে বেশি থাকলেও আমার যে মাথা ঘোরে, এই বিষয়টার কারণ হলো এটা। তো বাইরে রোদের মধ্যে যাওয়া তো আমার একদমই বারণ ছিল, কিন্তু তারপরেও আমি রোদের মধ্যেই তো গেলাম। আসলে যখন আমি গেলাম তখন আমি জানতাম না যে এতটা আমার শরীরের কন্ডিশনটা খারাপ। তো এই তো আয়ুষ্মানের স্কুলে চলে এসেছিলাম। এসে তারপরে পিটিএম শেষ হলো। তো ওদের প্লেগ্রাউন্ডটা না খুব সুন্দর, তো কিছুটা সময়ও খেলবে। আর আমারও ভীষণ ভাল লাগছিল এখানে থাকতে, বেশ একটা হালকা হাওয়া দিচ্ছিল। সারাক্ষণ তো ঘরে থাকি, মাঝে মাঝে এরকম সবুজের মধ্যে এলে ভালো লাগে, কিন্তু ওই যে মাথার মধ্যে প্রচুর রৌদ্রটা লাগছিল। আর যখন আমি স্কুল থেকে ফিরলাম ঘরে, তখন আমার শরীরের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে, মানে এত মাথা ঘুরছে, এত খারাপ লাগছে শরীরটা। তো বিকেলবেলা যখন ডাক্তারবাবুর কাছে গেলাম, উনি বললেন একদমই আমার রোদে যাওয়া বারণ, মানে একদমই রোদটাকে যতটা পারি অ্যাভয়েড করা ততটাই আমার পক্ষে ভালো, প্রথমত। দ্বিতীয়ত ঘরের মধ্যেও খুব গরমে না থাকাই ভালো, রান্নাঘরে বেশিক্ষণ থাকা বা হয় না আগুনের সামনে বেশিক্ষণ থাকা, সেটা উনি একদম বারণ করে দিলেন। কারণ এরকম শরীরের কন্ডিশনে বেশি গরমে থাকা বা আগুনের সামনে থাকাটাও খুব কিন্তু ক্ষতিকর। তো ভাবো তাহলে, চিন্তা করো আমার কাজগুলো সংসারের কে করবে, শুনে তো আমার পুরোই মাথায় হাত। আর তার সাথে যেহেতু আমার একটু শ্বাসকষ্টের সমস্যাগুলো হচ্ছে, যেই কাজগুলো আমার শরীরে ভীষণ ক্লান্ত করে দিচ্ছে আমাকে, যেমন সিঁড়ি চড়া বা বেশি দৌড়োদৌড়ি করা বা কোনো রকম এক্সারসাইজ করা, সেই জিনিসগুলো না করাই এখন ভালো। উনি বললেন যদি শরীর একদম ঠিক হয়ে যায়, মানে যেরকম আর কি আমরা চাচ্ছি হিমোগ্লোবিনটা একদম ঠিক হয়ে যাবে বা শরীরের সব কন্ডিশনগুলো ঠিক হয়ে যাবে, তারপরের ব্যাপারটা আলাদা ব্যাপার। চেক আপ করার পরে যদি উনি বোঝেন যে সব কিছু ঠিক আছে তাহলে ঠিক আছে, কিন্তু এখন এই মুহূর্তে উনি বললেন যে কিছু দিন শুধুমাত্র নিজের খেয়াল রাখা, ভালো মন্দ খাওয়া দাওয়া প্রথমত, আর তার সাথে উনি তো প্রচুর ওষুধ দিলেন, তারপরে আবার রক্ত হওয়ার জন্য যা যা খেতে হবে সব কিছু, ওই খাওয়া দাওয়া এরকম একটা আমাকে রুটিন বানিয়ে দিলেন। তো যে রুটিনটা উনি বানালেন সেটা তো ঠিক আছে, বাইরে নয় না গেলাম সেটা কোনো ব্যাপার নয়, বাইরে আমি খুব একটা বেরোই না। তোমাদের দাদা মানে বেরোনোটা বেশি অ্যালাও করে না, একা একা যখন যাই একসাথেই যাই আর কি কোথাও। আর রোদের মধ্যে এমনিতে আমি আগাগোড়াই বেরোই না, কারণ আমার রোদে আগেও কষ্ট হতো। তো ওই আর কি, বাড়িতে যখন এলাম তখন এসে আগে কুলেখাড়াটা বানিয়ে খেলাম। কুলেখাড়া খেতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু ডাক্তারবাবু বললো কুলেখাড়াটা সপ্তাহে 3 দিন করে আমাকে খেতে। কুলেখাড়া নাকি আবার এক নাগাড়ে খাওয়াটাও ঠিক নয়, তো সপ্তাহে 3 দিন উনি খেতে বললেন। তো ওই হিসেবেই আয়ুষ্মানকে স্কুল থেকে যখন ফিরছিলাম নিয়ে, তখন কুলেখাড়াটা কিনে নিয়ে এসেছিলাম। আর তোমাদের দাদাকে সেদ্ধ ভাত করে দিয়েছি, ও খেয়ে অফিসে বেরিয়ে গেছিলো। আর এখন আমি একটু ফ্রাইড রাইস আর ওই চিলি চিকেন বানিয়ে নিচ্ছিলাম। বানানোর কারণ হলো আসার সময় চিকেন নিয়ে এসেছিলাম, মাছ আনিনি, ওই মাছ খেতে খেতে আর ভাল লাগছিল না। তো আয়ুষ্মান বলছিল চিকেন খাবে, আমাদের জন্য মাছ রান্না করব, আবার ওর জন্য চিকেন রান্না করব, এত কিছু আসলে গরমের মধ্যে রান্না করার আমার পরিস্থিতি নেই। ফ্রিজের মধ্যে সবজি টবজি সব কিছু কাটাই ছিল, তো ভাবলাম যে সব কিছু যেহেতু
কাটাই আছে আর চালটাও আমার ভেজানো আছে, তাহলে একটু ফ্রাইড রাইসই করে দেবো, আমাদের হয়ে যাবে। আর চিলি চিকেনটাও করে নেব, কারণ সবজি যেহেতু কাটা আছে, চিলি চিকেন করতে তো খুব একটা সময় লাগে না। তারপরে ওই ফ্যানের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজগুলো আর কি করে নিলাম। ফ্যামিলিতে কেউ হেল্প করার থাকলে তাহলে এই কথাগুলো শুনতে ভালো লাগে যে বেড রেস্ট করতে হবে, কোনো কাজ করা যাবে না। কিন্তু আমার মতো যাদের অবস্থা, যে একা সংসার, বসে থাকা মানেই সব দিক একদম পড়ে থাকবে, তাদের জন্য এটা খুবই কষ্টকর মেনে নেওয়াটা। আর সেটা শোনার পর আমার মনে হচ্ছে বেশি টেনশনটা বেড়ে গেছে, যে আমি যদি শুয়ে বসে থাকি তাহলে আমার সংসারের কি হবে। প্রথমত তো ছেলেকে পড়ানো আমার একটা অনেক বড় দায়িত্ব, তার মধ্যে ওর এক্সাম আবার খুব তাড়াতাড়ি চলে আসছে, তো ওকে পড়াবো প্রত্যেক দিন, তারপরে ওকে স্কুলে পাঠানো, তার সাথে সাথে এই তো সংসারের এত কাজ। তো ভাবলাম যে যাই হোক, যেটা হওয়ার হয়ে গেছে, একটা রুটিন বানিয়ে নেই, কতটুকু সময় আর কাজ করব আর কতটা সময় আর কি নিজেকে একটু রেস্টে রাখা যাবে। তো তেমন করেই একটা মোটামুটি রুটিন করে নিয়ে এখন আপাতত চলছি। কিছুদিন যাবৎ দুপুরে ঘুমানোর অভ্যেসটা ত্যাগ করেছিলাম, যে দুপুরবেলা খুব একটা ঘুমাতাম না, অন্য কাজগুলো করতাম। কিন্তু এখন দেখছি না, দুপুরে আমাকে ভালো করে রেস্ট করতে হবে। কারণ আমার জানো তো রাতের দিকে খুব একটা ভালো ঘুম হয় না, কেন জানি না। ওই মনে করো 2-3টে যখন রাত্রে বাজে তখন ঘুমটা একটু গাঢ় হয়, তারপরে তো সকালে আবার আয়ুষ্মানকে স্কুলে পাঠানো থাকে, তখন আমাকে ওই না চাইলেও উঠতে হয়। তো এইভাবে আর ঘুমটা ঠিকমতো হয় না। তো যার জন্য দুপুরে ঘুমানোটা কিন্তু খুব জরুরি। তো ডাক্তারবাবু বললেন, হ্যাঁ তুমি একটু দুপুরে ঘুমিয়ে নিতে পারো, কারণ তোমার শরীরে রেস্টের খুব প্রয়োজন। অত্যাধিক যদি শরীরের ওপর টর্চার করো তাহলে কিন্তু এর পরিণামটাও তুমি বুঝতে পারবে। তো যার জন্যে ভাবলাম না, এইভাবে বেশি রিস্ক নিয়ে লাভ নেই। কাজকর্ম সংসার সব কিছু তো থাকবেই, তারপরেও যদি আমার শরীরটা ঠিক না থাকে, আমি ঠিক না থাকি, তাহলে আর এগুলো কে করবে, তাই না? আসলে আমার তো হিমোগ্লোবিনের সমস্যা দীর্ঘদিন যাবৎ, তার মানে এটাই আমাকে ধরে চলতে হবে। মনে করো আমি যতদিন বাঁচবো আমাকে এইভাবেই খুব সাবধানে একটু চলতে হবে, কারণ এই যে হিমোগ্লোবিন আমার ওঠানামাটা, এটা আজকে নতুন নয়, এটা হতেই থাকে। মাঝে মাঝে হয়তো যখন একটু রেস্টে থাকি, নিজের ভীষণ খেয়াল নিই, তখন আবার আমার ঠিক হয়ে যায়, মোটামুটি একটু ধারে কাছে চলে আসে, ওই 10, 9, 10 এরকম চলে আসে। আবার যখন একটু নিজেকে অনিয়মে ফেলে দিই, কাজকর্ম একটু বেশি করলাম, একটু যত্নটা কম নিচ্ছি নিজের, তখন আবার আগের পরিস্থিতিতে ফিরে আসি। তো ওটাই বুঝলাম যে আমাকে ভালো থাকতে গেলে নিজের জন্য যথেষ্ট সময়ও বের করতে হবে। তো যাই হোক, এই যে দুপুরে দেখো ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছিলাম, আর তার সাথে চিলি চিকেন বানিয়ে নিয়েছিলাম। তো পরিস্থিতি যাই থাক না কেন, আমার যেহেতু এই ইউটিউবটা একটা প্রফেশন, আমি চেষ্টা করব আমার প্রত্যেক দিনের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করার। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, আশা করছি সবার ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো ব্লগে।